গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে ব্লগের শুরুটা একটু অন্যভাবেই করলাম। কেমন লাগলো একটা ছোট কমেন্টে অবশ্যই জানিও। আজকে একটু সকাল থেকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি, সেজন্য এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়ে মশলা চাটা বেশ জমিয়েই খাওয়া যাবে। আর তার সাথে ছিল বেকারি বিস্কুট। সব নিয়ে বসে পড়েছি। আর মা এদিকে কোটো কাটাগুলো একটু পরিষ্কার করছে। নুনের কোটোটা বড্ড তেল চিটচিটে হয়েছিল। আসলে তোমরা তো দেখেইছো, গ্যাসের পাশেই ঠিক একটা কোটো রাখার ওই তাক কেনা হয়েছে। আর সেখানটাতে যেহেতু জিনিসগুলো থাকে একটু তো তেল চিপচিপে হয়ে যায়। নাহলে ওপরটায় রাখলে মার উঠে উঠে জিনিস নিতে অসুবিধে হয়ে যেত। সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। ওই একটু পরিষ্কার করে নিলেই আবার ঠিকঠাক হয়ে যায়। সে কাজগুলোই করছে, তার সাথে রান্নার প্রিপারেশনও চলছে। প্রতিদিনের আমার এই একঘেয়ে কাজগুলো একটু অন্যরকমভাবে তোমাদের সামনে আনার চেষ্টা করি, যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে আর ভিডিওগুলো করতে আমারও কিন্তু বেশ ভালো লাগে। এদিকে মা এখন মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিল। জাস্ট এইমাত্র স্নান করে আসলাম। আজকে ব্লগটা স্টার্ট করতে অনেকটা লেট হয়ে গেছে, বাট ব্লগ তো আমি এখন রোজই করছি। এখানে যেহেতু নেট প্রবলেম হচ্ছে, আমার ব্লগ আপলোড করতে প্রবলেম হচ্ছে, বাট ওখানে যাওয়ার পরে নেট প্রবলেমটাও সলভ হয়ে যাবে, তখন প্রবলেম হবে না আপলোড করতে। তো সেই জন্য এখন আমি চেষ্টা করছি একটু রেগুলারিটি মেনটেন করার, আর এই ব্লগগুলো করে রাখছি, ওখানে যাওয়ার পর আমি আপলোড করে দেবো। তো যাই হোক, চলো এখন রান্নাঘরের দিকে যাই। আজকে বাড়িতে হচ্ছে চিকেন। জামাই ষষ্ঠীতে যখন ফ্রাইড রাইস হয়েছিল তখন বেশ কিছুটা বাসমতি চাল থেকে গেছিল। ঠিক করা হয়েছিল বাবা মার অ্যানিভার্সারির টাইমে এটা দিয়ে আবার ফ্রাইড রাইস হবে। তবে তখন তো রিন্টু আসবে না, আর রিন্টু যেহেতু ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য কেউই তখন আমরা ফ্রাইড রাইসটা করে খেয়েছিলাম না। ভেবেছিলাম ও যখন আমায় নিতে আসবে তখন ফ্রাইড রাইস করা হবে, কিন্তু ও তো আর আসবে না। সেই জন্য চালটা থেকে গেলে মা পরে বলছে আমার খেতে কষ্ট হবে, বোঝোই তো। তো সেই জন্য মা আজকে এই মাংসর সাথে নর্মাল ওই বাসমতি চালের ভাত করছে। কম্বিনেশনটা বেশ ভালোই লাগে। ফ্রাইড রাইস হলো না ঠিকই, আবার হবে পরের বার যখন আসবো তখন। তবে এই সব কিছুর মধ্যে কি খারাপটা হলো জানো তো? যখন জামাই ষষ্ঠীর সময় ফ্রাইড রাইস হয়েছিল, মাদের যেহেতু ওই দিনটা নিরামিষ খেতে হয়, সেজন্য মা খায়নি। আর ভেবেছিল অ্যানিভার্সারির টাইমে করবে, তখন খাবে। তখনও মার খাওয়া হলো না, আর শেষমেশ খাওয়াই হলো না। তো ওটাই আজকে আমি আর মা যখন কথা বলছিলাম তখন আলোচনা করছিলাম। তো যাই হোক, কিছু করার নেই। পরে আবার যখন হবে তখন আমি মাকে বারবার বললাম তুমি চালটা রেখে দাও, পরে একটা টাইমে তুমি আর বাবা করে খেও, কিন্তু সে তো কিছুতেই শুনবে না। তো যাই হোক, ওইটা ভাত করে নেওয়া হলো। আর এদিকে এখন মাংসের আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছে। আচ্ছা, মাংসের আলু ভেজে এরকমভাবে খেতে কার কার ভালো লাগে আমাকে জানিও তো। আমার তো মাংসের আলু লাল লাল করে ভেজে খেতে খুব ভালো লাগে। আর তারপরে মা এখন এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখেছিল, তার সাথে রান্নাটাও চাপিয়ে দিয়েছে। চিকেনটা করার জন্য কিছুটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো মা কিন্তু আলাদাভাবে পেস্ট করে নিয়েছে। আর এদিকে কিছুটা পেঁয়াজ কুচিয়ে এরকমভাবে কড়াইতে ভাজতে দিয়েছে। আর এই পেঁয়াজটা ভাজার সময়তে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা বেশ ভালো আসে। এটা কিন্তু আমার টিপস, আমি মাকে বলেছি, আমি ইউটিউব দেখেই জেনেছি। তো সেটাকে এখন ভালোভাবে ভেজে নিয়ে তারপর ওই বাটা মশলাটা, মানে যেটা মিক্সিতে করা হয়েছিল, সেই মশলাটা দিয়ে দেওয়া হলো। আর এদিকে চিকেনটা তো ম্যারিনেট করাই ছিল। কি দিয়ে ম্যারিনেট করেছে আমার একদম মনে নেই, তবে দেখে এখন আমার ভয়েস ওভার দেওয়ার টাইমে এত খেতে ইচ্ছা করছে, বিশ্বাস করো, আলাদা লেভেলের ক্রেভিং হচ্ছে। তবে দুঃখের বিষয় সেটা এই মুহূর্তে আর পসিবল না। মা ওদিকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ম্যারিনেট করা চিকেনটা ওটার মধ্যে অ্যাড করে একটুক্ষণ নাড়াচাড়া করে এদিকে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলোকেও অ্যাড করে দিয়েছে। আর তারপর জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছে। মাংসটা ভালোভাবে কষানোর পর, আর কষা মাংস কিন্তু আমি টেস্ট করেছি, দুর্দান্ত হয়েছে। আমি তো এখানে বসেই থাকি, মা রান্না করলে আমি একটু কষা মাংস খাবো বলে। আর কদিন ধরেই বলছিলাম যে আলমারিটা গোছাবো। ওদিকে রান্নাটা কমপ্লিট করে এদিকে এসে এখন সব কিছু বের করেছি। আজকে আলমারিটাকে সত্যিই ভালো করে গোছাতে হবে। আসলে কি বলতো, যেগুলো ডেলিকার পড়ার দরকার সেগুলোকে মা ওই বাইরের আলমারিতে রেখেছে, যেখান থেকে জিনিসপত্র বের করা ভীষণ অসুবিধের। আর এখানটাতে যত শীতের জিনিস, সোয়েটার, উল্টোপাল্টা জিনিস রাখা। তো ওটাই আমি মাকে বললাম যে এটাকে ঠিকঠাক করে গোছানোটা দরকার, আমি থাকতে থাকতেই গুছিয়ে দিই, তাতে সুবিধা হবে। তো সেটাই এখন করা চলছে। মা ওদিক থেকে সব এনে এনে আমাকে হাতের সামনে দিচ্ছে, আমি এদিকে সব গোছ করে রাখছি। দেখো সাইডের টেবিলে, ওই টুলের ওপর সব কিছুতে শুধুমাত্র জামা কাপড় জড়ো হয়ে আছে। তো সেগুলো আমি এখন নিয়ে সব ভাঁজ করে রাখছি। আর আমারও যেহেতু যাওয়ার টাইম চলে এসেছে, আমার জিনিসগুলো তো সব এক জায়গায় জোড়াপুটি পাকিয়েছিল, মানে মার জামা কাপড়ের মধ্যে ঢুকে গেছে। তো সেগুলোকে আলাদা করে নিচ্ছি যাতে অসুবিধা না হয় যাওয়ার আগে খুঁজে পেতে।
এদিকে জামা কাপড় গোছাতে গোছাতে অনেক দিন ধরে এই জিনিসটা আমি খোঁজ করছিলাম, সেটা খুঁজে পেয়েছি। ও বাড়িতে আমি অনেক খুঁজেছি, পাইনি। আমার বিয়ের আগে এটা আমাকে রিন্টু গিফট করেছিল। এটা ওই একটা ধরনের নাইট বাল্ব টাইপ বলা যায়। দেখো কি সুন্দর দেখতে, ফ্লিপকার্ট থেকে কিনে আমাকে গিফট করেছিল। তা আমি বারবার মাকে বলছিলাম যে এটা এই বাড়িতেই আছে, আমি নিয়ে যাইনি, কিন্তু মাও খুঁজে পাচ্ছিল না। ফাইনালি আজকে সবকিছু গোছাতে গিয়ে এই একটা ভালো কাজ হয়েছে, জিনিসটা খুঁজে পাওয়া গেছে। আর এই দেখো এখানটা করে বইগুলো আমি এখন সব গুছিয়ে রাখছি। আমার কাছে প্রচুর বই আছে, প্রচুর বলাটা হয়তো ঠিক হবে না, তবে বেশ কিছু গল্পের বই আছে, সাথে সাহিত্য উপন্যাস অনেক কিছুই আছে। তো সেগুলোকে এখন একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। ওই বাইরের তাকটায় থাকতো, ইঁদুরে কেটে পোকা লেগে খুব তাড়াতাড়ি এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। দেখো কি অবস্থা হয়েছে এই সাইডটার, আমার দেখে এত কষ্ট হচ্ছিল। এই বইগুলো আমি আস্তে আস্তে নিয়ে যাব। একটা টাইমে আমার গল্পের বই পড়ার ভীষণ নেশা ছিল। আমার কাছে অনেক এই রচনাবলী এরকম পুরো সেটগুলো আছে। তো আমার ও বাড়িতে নিয়ে যেতে হবে এগুলো আস্তে আস্তে। একটা বইয়ের র্যাক কিনবো, তারপরে সেখানটা করে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো এই জায়গাটা ভালোভাবে গুছিয়ে দিলাম। কেমন হয়েছে গোছানোটা অবশ্যই জানিও। আর ওই দেখো আমার আর বাবা মার একদম ছোট্টবেলার আমার আর কি ছবিটা, সেটাকেও এই সামনেটা করে রেখে দিলাম। আর মা বললো তোকে আর ধুলো ঘাটতে হবে না, আমি এই জায়গাটা ভালোভাবে মুছে দিচ্ছি। বইগুলো ওই তাকটাতেই ছিল, ওটা থেকে নামিয়ে নিচে রেখেছি। ওই তাকটাতে মার ডেলিকার ইউজের বা এমনি কুর্তিগুলোকে ওখানটাতে রাখবো। আর এদিকে তাই মা ওদিকে গোছাগুছি করছে দেখে আমি এদিকটা করে কুর্তিগুলোকে ভাঁজ করে ভালোভাবে রাখছি। মার কুর্তিগুলো সব মিক্সড আপ হয়ে গেছে, মানে ভালো কুর্তি, নর্মাল বাজার দোকান যাওয়ার কুর্তি সব এক জায়গায়। তো সেগুলোকে আমি একটু ভালো করে ভাঁজ করে করে রাখছিলাম। ওগুলো পরে দেখবা, বুকে বেঁধে নিয়ে বসতে হবে। সেটা অনেক চিন্তা করেছে, পরে না কিছু করতে পারছে না। হ্যাঁ এই একটা দিক থেকে আমি আর মা কমপ্লিটলি ডিফারেন্ট। আমি জিনিসপত্র বোঝাই করে রাখতে একদম পছন্দ করি না, যেটা কাজে আসবে না সেটা বাতিল করে দিতেই বেশি পছন্দ করি, তাতে ঘর দোর পরিষ্কার থাকে। আর আমার মা হচ্ছে কাজে লাগুক না লাগুক সেটা রেখে দেবে। আজকে আমি কত জিনিস যে ফেলেছি আর তাই নিয়ে মার সাথে ঝগড়া শেষ হচ্ছে না আমার। মা কিছুতেই ফেলতে দেবে না, আর আমি সেগুলোকে সব বাতিল করেছি। অপ্রয়োজনীয় জিনিসপত্র ঘরে বোঝাই করে কোনো তো রাখার মানে হয় না। আর এদিকে দেখো কতটা ধুলো নোংরা সব কিছু বেরিয়েছে। এখনও খাটের ওপর এতগুলো জিনিসপত্র গোছানো বাকি আছে। তার সাথে এগুলোকে সব ফেলেছি আমি। এগুলো ভালোভাবে আয়রন করতে হবে, আর ওই জিনিসগুলো ওগুলো সব আমার। তো এভাবে আমি সব ক্যাটাগরি অনুযায়ী রেখে দিয়েছি। আর এই দেখো এই জায়গাটায় সব জোড়াপটকি বাকি আছে, এগুলোকে সব ফেলবো। তাই নিয়ে মার সঙ্গে ঝগড়া চলছে, মা কিছুতেই ফেলবে না। আমি বলছি জিনিসপত্র পুরনো হয়ে গেলে সেগুলোকে রেখে না দিয়ে ফেলে দিতে হয়, আর তাতে মা অকাট্য যুক্তি দিচ্ছে যে আমিও তো পুরনো হয়েছি, তাহলে আমাকেও ফেলে দে। কি বলি বলো এই প্রশ্নের উত্তর? আলটিমেটলি আমারই জয় হয়েছে। মা এখন স্নানে যাচ্ছে, ফ্রেশ হয়ে এসে তারপর খেতে দেবে সেটাই বলছে। ভিতরে এগুলো সব আলমারিতে ঢুকাবো। আর ইস্ত্রিগুলো কখনো কালকে আমাকে করতে হবে। কালকে নয় মা, আজকে প্লিজ। আর কাল করো না, কালের ভরসা আমার আর ভালো লাগছে না। আমার তোমার বাবার বলে কোনো কিছু নেই, আজকেই করবা। এইখানে এমন, এখানে জাস্ট এই দু তিনটে আছে, করতেই হবে। এই তো এই তিনটে আছে, তোমার এই তিনটে, আর আমার আছে একটা কোয়ার্ট সেট। আছে ওই কথা করবো, ইস্ত্রি করে তারপর। আর ওই যে মানে ওটা ঝুলছে, ওটা কি শুকিয়ে গেছে? ওই ওইটা সে ধুলোর হাতটা দিলা গো। ধরবো কি ধরবো না, ধরে ইয়ে করে আবার ধরবো। শুকি ওটা না ধুয়ে পড়া যাবে? পড়েই যাচ্ছে। কালকে করছি। হ্যাঁ থাক, কালকে এসে যদি বাড়িতে সার দিয়ে কেটে চলে এলাম। আর কথা বলবো না, বেলা 2:30। ও 2:30 কালকে বলে 8 বাজে চলে এলাম। টাটা। ফ্যানটা চলছে, আমি জানি কিছু কিছু জায়গা তোমাদের এই ফ্যানের আওয়াজের জন্য প্রবলেম হচ্ছে, বাট কি বলো তো, যা এই গোছানো গাছির কাজ চলছে না, ফ্যান অফ করে করা যাবে না। এদিকের কাজ মোটামুটি হলো। এই আলমারিটায় কুর্তিগুলো, শাড়ি, তারপরে সব কিছু গোছানো হয়েছে। শুধু উইন্টার ওয়্যারের যেগুলো আছে সেগুলো বাইরের আলমারিতে যাবে। এতদিন ওগুলো সব বাইরের আলমারিতে থাকতো, মানে কুর্তিগুলো। আর এই সোয়েটারগুলোকে রাখতো এই আলমারিতে। ওই আলমারিটা খুলতে অসুবিধা হয়, তাই জন্য চেঞ্জ করে দিলাম, সব ভালো করে গুছিয়ে দিয়েছি। আর বাদ বাকি যেটুকু আছে মা তো বললোই সন্ধ্যেবেলাতে করা হবে ওগুলো। এখন খিদে পেয়ে গেছে প্রচণ্ড। মা স্নান করে আসুক, তারপর আগে লাঞ্চ করবো। অনেক বেলা 3টে বেজে গেল। হ্যাঁ, আমি পয়সা বাঁচানোর কথা বলছি, একবেলা খেলে পয়সাটা তো বেঁচে যায় বলো। মা এখন খেতে দেবে, আমি আর পারছি না, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তার মধ্যে বাড়িতে হচ্ছে চিকেন। খাটটার অবস্থা দেখো, পুরো সোনায় সোহাগা। ফাইনালি এখন আমি লাঞ্চ করতে বসে পড়েছি। ভাত, তার সাথে মুসুরির ডাল, আর এদিকে চিকেনটা দেখে আমি আর কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে।
বাচ্চা 3:30 লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। এখন এই বিছানার এগুলোকে সরিয়ে একটুখানি শোয়ার ব্যবস্থা করব। আর এই ব্লগটা সে সকাল থেকে আমি করছি, তো এখন এই ব্লগটাকেও এন্ড করে দেবো। বিকালবেলা থেকে যদি সেরকম কিছু মনে হয় তাহলে আর একটা নতুন ব্লগ স্টার্ট করব। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।